ক্যামব্রিজ রিডিং এর বাংলা অনুবাদ। আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ 12 টেস্ট নাম্বার 3 বা 7 পেসেস 1 পেজ নাম্বার 60 এই বইটা সবাই একটু বের করেন। আমি এটার বাংলা অনুবাদ করে দিচ্ছি ইনশাআল্লাহ, যেটা আমাদের অ্যাডভান্সড ব্যান্ড স্কোর লাইক 7 অ্যাবাভ 8 ইভেন 9 এর দিকে এই স্কোরের জন্য আমাদের অবশ্যই বাংলা অনুবাদগুলো বা রিডিং হ্যাবিটটা অতীব জরুরি। দেখেন, একটা পরীক্ষার হলে যখন আমরা যাব 100% ওয়ার্ড টু ওয়ার্ড আমাদের মিনিং করার কোনো দরকার নাই, প্রমিত বাংলা উচ্চারণ করারও কোনো দরকার নাই, শুধুমাত্র জিস্ট বা মেইন আইডিয়াটা আমরা পরীক্ষার হলে বোঝার চেষ্টা করব। এই প্যাসেজে দেখেন হেডিংটা আছে ফ্লাইং টর্টয়েসেস। ফ্লাইং টর্টয়েসেস, টর্টয়েসেস মানে কি? কচ্ছপ। ফ্লাইং মানে কি? এটা মনে হচ্ছে উড়ে যাওয়া, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই টাইপের কিছু একটা বোঝানো হয়েছে। তো 100% সবই বুঝতে হবে বা জানতে হবে, সেটা ভালো। কিন্তু পরীক্ষার হলে যদি কিছু ভোকাবুলারি নাও বোঝা যায়, 100% মিনিং নাও বোঝা যায়, আমাদের পরীক্ষার হলে শুধুমাত্র দরকার যে আপনার মেইন আনসারটা কি। কিন্তু বাসায় যখন পড়বেন রিডিং হ্যাবিটের জন্য সম্পূর্ণ এভাবে সময় দিয়ে বুঝে বুঝে পড়বেন। কোশ্চেন আনসার তো সলভ করবেনই, ওটা আমাদের মেইন, বাট সামটাইমস রিডিং হ্যাবিটটা বাড়ানোর জন্য এইভাবে ক্যামব্রিজ থেকেই পড়বেন। অ্যান এয়ারবর্ন রি-ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। এয়ারবর্ন, এয়ার মানে হচ্ছে ধরেন বিমানের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে, যেটা রি-ইন্ট্রোডাকশন পুনরায় চালু করা হয়েছে একটা প্রোগ্রাম বা একটা কর্মসূচি। হ্যাজ হেল্প কনজারভেশনিস্ট টেক সিগনিফিকেন্ট স্টেপস। যারা যারা একটা কিছুকে সংরক্ষণ করে থাকে, এই সংরক্ষণকারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ টু প্রোটেক্ট দ্য এনডেঞ্জার্ড গ্যালাপাগোস টর্টয়েস। এনডেঞ্জার্ড এটা যদিও ভার্ব, বাট এখানে অ্যাডজেক্টিভে কাজ করেছে, মানে বিপদগ্রস্ত এই গ্যালাপাগোস টর্টয়েস বা এই কচ্ছপগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কারা নিয়েছে? এই যে যারা কনজারভেশনিস্ট বা এটাকে সংরক্ষণকারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার কি পদক্ষেপ বা কিভাবে তাদের জন্য হেল্প করেছে, তাদেরকে হেল্প করেছে এই যে রিইন্ট্রোডাকশন প্রোগ্রাম। বুঝলাম, ওভারঅল মিনিংটা বুঝলাম যে কচ্ছপদের জন্য তাদের বিপদ বা তাদের এই যে একদম বিলুপ্ত হওয়া থেকে প্রোটেক্ট করার জন্য কিছু একটা করেছে। ওকে, এরপর চলুন আমরা মেইন প্যাসেজে চলে যাই। প্রথমে বলেছে দেখেন, ফরেস্ট অফ স্পাইনি কাকটি কাভার মাস অফ দ্য আনইভেন লাভ। চৌধুরী সাপ, খান সাপ অথবা যে সাপই আপনি হন না কেন, তার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো লাইন একেবারে 2-4 বার পড়ছেন, তো কিচ্ছু বোঝেন নাই। তো না বুঝে 5 বার 10 বার পরে কোনো লাভ নাই। পরীক্ষার হলে যদি পেপার বেসড এক্সাম দেন, ইচ্ছা মতো আপনি দাগাইতে পারবেন, দেয়ার ইজ নো অসুবিধা। আর যদি কম্পিউটার বেসড পরীক্ষা হয়, সেখানে আপনি এরকম ভাবে কম্পিউটারেও এই যে এরকম ভাবে আপনি কালার করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। তো এই যে পেপার বেসড হলে পেন্সিল দিয়ে এভাবে দাগিয়ে রাখবেন, এক একটা অংশকে, পুরো সেন্টেন্সের এক একটা অংশকে স্লাইস করে ফেলবেন, তাহলে মিনিং করাটা সহজ হয়। ফরেস্ট অফ স্পাইনি কাকটি cover mass of the uneven lava plains that separate। দেখেন, দ্যাট দিয়ে এই সেন্টেন্সটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে দ্যাট এর আগের অংশের মিনিং আমরা বোঝার চেষ্টা করি। ফরেস্ট অফ স্পাইনি ক্যাকটি, ক্যাকটাস, ক্যাকটাস মানে যে কাঁটা যুক্ত একটা গাছ আছে না, ওইটাকে বলা হয়, ওইটা থেকে ক্যাকটি। স্পাইনি, স্পাইনি ক্যাকটি। সো এই স্পাইনি ক্যাকটি বা এই গাছগুলোর একটা ফরেস্ট বা বনাঞ্চল, কাভার মানে জুড়ে রয়েছে, অংশ জুড়ে আছে, মাচ অফ দ্য আনইভেন লাভা প্লেন্স। তাহলে কাভার এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কোন অংশটুকু একবারে এটাকে কাভার করে রাখছে। তাহলে এই গাছগুলো কাভার করে আছে, কোথায় কাভার করে আছে? আনইভেন, ইভেন মানে হচ্ছে জোড়া, ওড মানে হচ্ছে বিজোড়, আনইভেন মানে হচ্ছে অসমতল, অসমতল। লাভা প্লেন্স, প্লেন মানে কি? একটা সমতল জায়গা বা একটা জায়গা। লাভা মানে কি? ওই যে আপনার আগ্নেয়গিরি উৎপন্ন হয়ে সেখানে একটা অসমতল জায়গা তৈরি করে রাখছে। তো ওই অসমতল লাভা প্লেন্স বা এই ধরনের একটা জায়গায় এই স্পাইনি কাঠটি বা এই কাটা গাছগুলো কাভার করে আছে বা বিস্তৃত হয়ে আছে। দ্যাট সেপারেট, তাহলে কে সেপারেট করতেছে? এই লাভা প্লেন্স, এই অংশটা সেপারেট করতেছে, পৃথক করতেছে। কাকে পৃথক করতেছে?
ইন্টেরিয়র অফ গ্যালাপাগোস আইল্যান্ড অফ ইসাবেলা। ইসাবেলার এই দ্বীপপুঞ্জর অভ্যন্তরীণ অংশটাকে সেপারেট করতেছে ফ্রম দ্য প্যাসিফিক ওশান, মানে প্রশান্ত মহাসাগরের মধ্যে ইসাবেলার একটা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ আছে, সেটাকে পৃথক করছে। কে পৃথক করছে? এই যে স্পাইনি কাকটি বা এই গাছের বনাঞ্চল বা একটা ফরেস্ট, এই অঞ্চলটা পৃথক করে ফেলছে। তাহলে এই সেন্টেন্সটা প্যাসেজ অন তো সাধারণত এত কঠিন থাকে না, প্রথম সেন্টেন্সটা একটু বেশি কঠিন করে ফেলছে। এখানে চারটা অংশ, একটা হচ্ছে প্যাসিফিক ওশান, আরেকটা অংশ হচ্ছে যে আপনার গ্যালাপাগোস আইল্যান্ড ইসাবেলার যে অংশটা সেটা, আরেকটা অংশ হচ্ছে আপনার আনইভেন লাভা প্লেন্স, আরেকটা অংশ হচ্ছে এই যে ফরেস্ট অফ স্পাইনি কাকটি বা এই গাছের বনাঞ্চল। কোন গাছগুলোর বনাঞ্চল? এই গাছের বনাঞ্চল। 100% স্পাইনি কাকটি মানে আমি জানি না, আর না জানলে নাই, কি অসুবিধা? ওভারঅল মিনিং বুঝতেছে কিনা যে এই বনাঞ্চল গুলা, তাহলে এই বনাঞ্চল গুলা আনইভেন লাভা প্লেন্সে এটা বিস্তৃত হয়ে আছে, যেটা পৃথক করছে ইসাবেলার একটা দ্বীপপুঞ্জকে। সেই ইসাবেলার দ্বীপপুঞ্জটা আবার কিসের মধ্যে? প্যাসিফিক ওশানের মধ্যে। তো এইরকম ওভারঅল একটা জিস্ট বা সারমর্ম মিনিংটা বুঝলে আপনার জন্য যথেষ্ট। কিন্তু বাসায় পড়বেন সময় নিয়ে। উইথ ইটস 5 ডিস্টিংক্ট ভলকানোস। ভলকানোস মানে কি? আগ্নেয়গিরি। 5টা বিশিষ্ট ভিন্ন ভিন্ন জায়গার যে আগ্নেয়গিরি, সেটার সাথে দিস আইল্যান্ড, এই আইল্যান্ড বা দ্বীপপুঞ্জটা রিসেম্বলস মানে দেখতে একরকম হওয়া, লুনার ল্যান্ডস্কেপ, একটা চাঁদের মতো, চাঁদের মতো ল্যান্ডস্কেপের মতো দেখায়। Only the thick vegetation at the skirt of the often cloud-covered peak of Sierra Negra offers. এখানে দেখেন মেইন সাবজেক্ট হচ্ছে অনলি দ্য থিক ভেজিটেশন, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। অনলি দ্য থিক ভেজিটেশন এটা কি করছে? অফার করছে। আর এইটুক কথা দেখেন অতিরিক্ত। অনলি দ্য থিক ভেজিটেবলস থেকে ভেজিটেশন এগুলা সব সেম, মানে বনাঞ্চল বা আপনার হচ্ছে সবুজে ঘেরা যে জায়গাগুলো সেগুলো। সো ঠিক বা পুরো একটা আপনার বনাঞ্চল, এটা কি করছে? এই ঘন ঘন বা পুরো বনাঞ্চলের জায়গাটা কোথাকার? দ্য স্কার্ট অফ দ্য অফেন ক্লাউড কভার্ড পিক অফ সিয়েরা নেগ্রা। সিয়েরা নেগ্রা একটা জায়গার নাম, সেই জায়গার অফেন মানে প্রায়ই, ক্লাউড মানে কি? মেঘ, মেঘ দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে পিক বা উপরের এই জায়গাটা। আমাদের ওই যে আপনার বান্দরবান না কই যেন আপনার সাজেক ভ্যালিতে মেঘ এসে ঢেকে যায় না, ওরকম। তো পুরো সবুজ বনাঞ্চলের মাধ্যমে এই সিয়েরা নেগ্রার এই জায়গাটা প্রায় ঢেকে গেছে। রেসপাইট মানে বিরত রাখা, একটা জিনিস থেকে, কঠিন বিপদ থেকে বাঁচিয়ে রাখা। তো রেসপাইট ফ্রম দ্য ব্যারেন টেরাইন বিলো, টেরাইন মানে অঞ্চল, ব্যারেন মানে অনুর্বর, অনুর্বর জায়গা থেকে এটাকে বাঁচিয়ে দিয়েছে। কে বাঁচিয়ে দিয়েছে? থিক ভেজিটেশন। এই থিক ভেজিটেশনটা কোথাকার? এই সিয়েরা নেগ্রা নামক একটা জায়গা। যদি সব অনেকেই বলেন যে ভাই আমি মিনিং বুঝি না, সো রিডিং এর ইমপ্রুভমেন্টটা স্লো হয়, এভাবে সময় নিয়ে নিয়ে বুঝতে হবে। দুনিয়া উল্টে যেতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার কথাও ভুল হতে পারে, কিন্তু এইভাবে সময় নিয়ে পড়লে ইনশাল্লাহ কখনই আপনার মিনিং বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। দিস ইনহসপিটেবল এনভায়রনমেন্ট, তো এটা হচ্ছে আপনার সাবজেক্ট। এই সাবজেক্টটাকে পুরোপুরি আলাদা করে ফেলতে হবে। দিস ইনহসপিটেবল এনভায়রনমেন্ট, এই ধরনের ইনহসপিটেবল মানে কি? যেটা হচ্ছে আরামদায়ক না, একটা মানে ঝালেমা যুক্ত। ইনহসপিটেবল এনভায়রনমেন্ট, এই ধরনের একটা পরিবেশ যেটা আমাদের জন্য অনুপযোগী বা প্রতিকূল পরিবেশ, ইজ হোম টু দ্য জায়ান্ট গ্যালাপাগোস টর্টয়েস। ইজ হোম, এখানেই তাদের জায়গা, এখানেই তাদের আবাসস্থল, এখানেই তাদের বাড়ি। কার বাড়ি? জায়ান্ট মানে বিশাল, গ্যালাপাগোস টর্টয়েস, এই বিশাল বড় গ্যালাপাগোস টর্টয়েস বা কচ্ছপের তাদের জন্য বাড়ি। এই কচ্ছপের কথা আমার সুন্দর মনে আছে, কানাডাতে আমরা মাছ মারতে যাইতাম, বা প্রায় হচ্ছে বিশেষ করে সামারে, উইন্টারে তো যাওয়া হয় না বা যাইতাম না। তো সেখানে আমরা মাছ ধরতে ধরতে একবার একটা কচ্ছপ উঠে আসছিল। তো ওটা আবার কেটে, মানে ওই বড়শিটা বের করে ওটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে মনে হয় না যে আর কচ্ছপ টচ্ছপ দেখা যায়। আচ্ছা, যাই হোক, সাম টাইম আফটার দ্য গ্যালাপাগোস বার্ড, এই গ্যালাপাগোসের জন্মের কিছু সময় পরে, অ্যারাউন্ড 5 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, প্রায় 5 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ
পাস্ট নিউমন মানে 50 লক্ষ বছর আগে দ্য আইল্যান্ডস ওয়ার কলোনাইজড, এই আইল্যান্ডটা কলোনাইজড করা ছিল বা একটা কলোনি বা অঞ্চল হিসাবে ছিল বাই ওয়ান অর মোর টর্টয়েসেস ফ্রম মেইনল্যান্ড সাউথ আমেরিকা। তো সাউথ আমেরিকার এই মেইনল্যান্ডের বা এই মূল জায়গা থেকে এটা কি করা ছিল, কলোনাইজড করা ছিল, একটা অঞ্চল আলাদা করে রাখা ছিল। As these ancestral tortoises settled on the individual islands, যেহেতু এই এই পুরাতন বা প্রাচীন কচ্ছপগুলো এখানে সেটেলড অন, তারা এখানে বসবাস করতো এই একটা দ্বীপপুঞ্জে বা দ্বীপে, দ্য ডিফারেন্ট পপুলেশনস, অন্য ধরনের প্রজাতিগুলো অ্যাডাপ্টেড টু দেয়ার ইউনিক এনভায়রনমেন্ট, ভিন্ন ধরনের প্রজাতিগুলো অ্যাডাপ্টেড টু মানে খাপ খেয়ে নিয়েছিল তাদের নিজস্ব এই ইউনিক এনভায়রনমেন্টের সাথে বা নিজস্ব পরিবেশের সাথে, গিভিং রাইজ টু অ্যাট লিস্ট 14 ডিফারেন্ট সাব স্পিসিস। তাদেরকে বেড়ে উঠেছিল, এখানে শব্দে শব্দে মিনিং করবেন না, গিভিং মানে দেয়া, রাইস মানে ওঠা, টু মানে প্রতি, অ্যাট মানে দিকে, না পুরোটার একটা সামারি বা জিস্ট বা সারমর্ম হিসাবে বুঝবেন যে 14টা ভিন্ন ভিন্ন ধরনের এই প্রজাতিগুলো সেখানে বেড়ে উঠেছিল। আইল্যান্ড লাইফ এগ্রিড উইথ দেম, আইল্যান্ড লাইফ তাদের সাথে আপনার সহমত পোষণ করেছিল। এখানে সহমত মানে হচ্ছে এই প্রজাতিগুলোর সাথে তাদের জীবন, তাদের এনভায়রনমেন্টটা মিলে গিয়েছিল, এ কারণেই তারা এখানে এই প্রজাতিগুলো বেড়ে উঠেছিল। ইন দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিকেন্ট প্রিডেটরস, প্রিডেটরস মানে শিকারী, উল্লেখযোগ্য কোনো শিকারী ছাড়াই, উল্লেখযোগ্য শিকারীর অনুপস্থিতিতে, they grew to become the largest and longest living tortoises on the planet. তো তারা বেড়ে উঠেছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা জীবন, এই টর্টয়েসের জীবন এই এই প্ল্যানেটে বা এই জায়গায় বা এই বিশ্বে, এই অঞ্চলে। ওয়িং মোর দ্যান 400 কিলোগ্রাম, occasionally exceeding 1.8 meters in length, 1.8 meters মানে আমাদের ধরেন 1.8 মিটার মানে দুইটা বল, 1 মিটার সমান 39.3 ইঞ্চি, তিনটা স্কেল আমরা যে ছোটবেলায় মানে খাতায় মার্জিন টানতাম, তো ওইরকম তিনটা 6টা স্কেলের সমান, লিভিং ফর মোর দ্যান এ সেঞ্চুরি, প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে তারা বেঁচে থাকে। আচ্ছা, বি নাম্বার দেখেন, বিফোর হিউম্যান অ্যারাইভাল, মানুষ আসার পূর্বে দ্য আর্কিপিলাগোস, এই দ্বীপপুঞ্জের টর্টয়েসেস নাম্বারড ইন দ্য হান্ড্রেডস অফ থাউজেন্ডস, 100,000-এর মতো সংখ্যায় পৌঁছেছিল মানুষ আসার পূর্বে। দেখেন এই রিডিং এ যেভাবে দেখবেন, রাইটিং এ সেভাবেই প্রয়োগ করার চেষ্টা করবেন, মানে একইভাবে লেখার চেষ্টা করবেন। পড়তেছেন রিডিং এ বাট কাজে দিবে রাইটিং এ, তাহলে দেখবেন পড়াশোনাটা জিওমেট্রিক্যালি আগাবে। এখানে যেভাবে লেখা আছে সেভাবে রাইটিং এ আপনি লেখার চেষ্টা করবেন। মানুষ আসার পূর্বে প্রায় 1 লাখে পৌঁছাইছিল এই টর্টয়েস। ফ্রম দ্য 17th সেঞ্চুরি অনার্স, 17 শতাব্দীর অনার্স মানে হচ্ছে তার ওই সময় থেকে বা ওই সময় থেকে পরবর্তী, পাইরেটস টুক এ ফিউ অন বোর্ড ফর ফুড, মানুষ যখন আসছে আগামীগামের সংখ্যা বাড়ছে, আল্লাহ মাফ করুক, এই শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক এই জায়গার ক্ষেত্রে এই কচ্ছপের জন্য। তো মানুষ আসার পূর্বে 100,000 মানে 1 লাখে পৌঁছেছিল, আর 17 শতাব্দীর পর থেকেই মানুষ খাবারের জন্য এই জলদস্যুরা এদেরকে নিয়ে নিত। বাট দ্য অ্যারাইভাল অফ হোয়েলিং শিপস, হোয়েল মানে তিমি মাছের যে জাহাজগুলো, ইন দ্য 1790s মানে 1790-এর দশকে, এর যুক্ত থাকলে ওই 90 থেকে 99 পর্যন্ত বোঝায়। যদি 70 শেষে 70 থেকে এস থাকতো তাহলে 70 থেকে 79 পর্যন্ত বোঝাইতো। তো এই সময়কার এই জাহাজটা দেখতো দিস এক্সপ্লয়টেশন গ্রো এক্সপোনেনশিয়ালি, মানে এই নিঃশেষ হওয়া, এই শেষ হয়ে যাওয়াটা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। রিলেটিভলি ইমোবাইল এন্ড ক্যাপাবল অফ সার্ভাইভিং ফর মান্থস, একটু ছোট ছোট করে পড়বেন যাতে বুঝতে সহজ হয়। উইদাউট ফুড অর ওয়াটার, কোনো খাবার ছাড়া, পানি ছাড়া, সার্ভাইভিং ফর মান্থস, কয়েক মাস তারা বাঁচত। ইমোবাইল এন্ড ক্যাপাবল অফ সার্ভাইভিং ফর মান্থস, তারা হচ্ছে মানে দক্ষ ছিল, সক্ষম ছিল খাবার এবং পানি ছাড়াই কয়েক মাস পর্যন্ত বাঁচতে। ফর মান্থস মানে মাসের পর মাস, ফর ইয়ার্স মানে বছরের পর বছর, ফর ডেজ মানে দিনের পর দিন, মানে পুরোটা যেটা বুঝলাম যে এই পানির
এবং খাবার ছাড়াই তারা কয়েক মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারতো, বাঁচতে পারতো। দ্য টর্টয়েসেস ওয়ার টেকেন, এই কচ্ছপগুলোকে নেওয়া হতো, প্যাসিভ ভয়েসে আছে, অন বোর্ড দিস শিপস, এই শিপের তাদের বোর্ডে নেওয়া হতো, টু অ্যাক্ট অ্যাজ ফুড সাপ্লাইস, খাবার হিসাবে তাদেরকে নেওয়া হতো ডিউরিং লং ওশান প্যাসেজেস। তো যখন লম্বা সময়ের ওশান প্যাসেজেস, প্যাসেজ মানে একটা জায়গা, বিস্তৃত জায়গা, ভূগর্ভস্থ, বা ওশান প্যাসেজেস মানে আপনার যখন সমুদ্রের মধ্যে বিশাল লম্বা জায়গা জুড়ে, মানে এখানে বোঝানো হয়েছে যে যখন তাদের বিশাল বড় বড় জার্নি হতো তখন এটা নেওয়া হতো খাবার হিসাবে এই কচ্ছপকে। সামটাইমস দেয়ার বডিজ ওয়ার প্রসেসড, এটাও প্যাসিভে আছে, তাদের বডি বলতে কাদের বডি, এই কচ্ছপের বডি গুলাকে প্রসেস করা হতো কিন্তু হাই গ্রেড ওয়েল, উচ্চমানের তেল হিসাবে। মানে এই কচ্ছপগুলো নিয়ে মানে ভাজ্যা খাইতে আর কি। In total, an estimated 2 lakh animals were taken from the archipelago before the 20th century. 20 শতাব্দীর আগে প্রায় 2 লক্ষ এনিমালসকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। দিস হিস্ট্রিক্যাল এক্সপ্লয়টেশন, এই ঐতিহাসিক ধ্বংস, নিঃশেষ হয়ে যাওয়া, কজ দ্যাট অতিরঞ্জন অনেক বেশি হয়েছিল when settlers came to the island, যখন সেটলার্স মানে কি, তারা এখানে মানে জোর করে বসবাস করে থাকে, যেমন ওই যে আপনার ইসরায়েলের ওরা যখন ফিলিস্তিনে অন্যের জায়গায় এসে বসবাস করে তখন এটাকে তাদেরকে সেটলার্স বলা হয়। যখন এই সেটলার্সটা আসলো তখন এটার সংখ্যা আরো বেড়ে গিয়েছে। দে হান্টেড দ্য টর্টয়েসেস, তারা কচ্ছপকে শিকার করতো, ডিস্ট্রয়েড দেয়ার হ্যাবিটেট, এবং তাদের জায়গাগুলোকে ধ্বংস করে দিত, টু ক্লিয়ার ল্যান্ড ফর এগ্রিকালচার, এই কৃষিকাজের জন্য এটাকে পরিষ্কার করার জন্য। দে অলসো ইন্ট্রোডিউসড এলিয়েন স্পিসিস, তারা বিদেশি প্রাণীও সেখানে ইন্ট্রোডিউস করেছিল বা এখানে তাদের বসবাস করা শুরু করে দিয়েছিল, রেঞ্জিং ফ্রম ক্যাটল, পিগস, গোটস, র্যাটস এন্ড ডগস টু প্লান্টস এন্ড অ্যান্ডস। তো এই প্রজাতি যে গরু, ছাগল, কুত্তা, বিলাই, ভেড়া, পিগস মানে শুকর, গোটস ছাগল, র্যাটস ইন্দুর বান্দর, এগুলো। তো ধরে নিবেন এত শব্দে শব্দে পড়ার কোনো দরকার নাই, এগুলা জাস্ট একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে। আমার মেইন বিষয় হচ্ছে তারা কিছু একটা করেছিল, নতুন নতুন প্রজাতি প্রাণী এখানে এনেছিল। এখন যেহেতু প্র্যাকটিসের সময় এই জন্য আমি এত আলাপ দিচ্ছি। দ্যাট ইদার প্রে অন দ্য এগস and young tortoises or damage or destroyed their habitat. তো এই হাইফেন দিয়ে এটাকে ব্যাখ্যা করা বোঝায়, বা কমা দিয়ে অনেক সময় কমা টু কমা মানে হচ্ছে অতিরিক্ত একটা উদাহরণ, এখানেও এটাই করা হয়েছে। এই কথার প্রথম কথাটারই ব্যাখ্যা যে নতুন প্রজাতি এনেছিল আর এদেরকে ধ্বংস করেছিল। দ্যাট ইদার প্রি অন দ্য এগস, এই যে কচ্ছপের ডিমকে শিকার করে নিত, অ্যান্ড ইয়াং টর্টয়েসেস কেউ নিয়ে নিত, ছোটখাটো যে সমস্ত কচ্ছপ ছিল, এবং এগুলোর বসবাসের জায়গাকে ড্যামেজ বা ধ্বংস করে দিত। আচ্ছা, টুডে অনলি 11 অফ দ্য অরিজিনাল সাব স্পিসিস সার্ভাইভ অ্যান্ড অফ দিস, এখন মাত্র 11 ধরনের আপনার এই প্রজাতি শুধুমাত্র তারা আছে, সার্ভাইভ মানে টিকে আছে, এবং এগুলোর মধ্যে সেভারাল আর হাইলি এন্ডেঞ্জার্ড, কারণ অনেকগুলো প্রায় নিঃশেষ হওয়ার মতো, মানে শেষ। ইন 1989 ওয়ার্ক বিগেন অন এ টর্টয়েস ব্রিডিং সেন্টার, 1989 সালে কাজ শুরু হয়ে গেছে, এখানে ওয়ার্কটাই সাবজেক্ট হিসাবে বসেছে। দেখছেন ইংরেজিটা কত সুন্দর, ওদের পড়াটা পড়লে, আর আমরা লিখি আমি, তুমি, তোমরা, তারা, এগুলাকেই সাবজেক্ট বানাই না, ব্যতিক্রম ধর্মী বিষয়গুলোকে সাবজেক্ট বানাবে। ওয়ার্ক বিগেন অন এ টর্টয়েস ব্রিডিং সেন্টার, কাজ শুরু হয়ে গিয়েছিল টর্টয়েস মানে কচ্ছপ পুনঃ উৎপাদন সেন্টার বা পুনর্জন্ম দেওয়ার জন্য একটা সেন্টার তৈরি হয়েছিল, জাস্ট আউটসাইড দ্য টাউন অফ পুর্টো বিলামি অন ইসাবেল। এগুলো সব একটা নাম, এই যে পি ক্যাপিটাল, ভি ক্যাপিটাল, আই ক্যাপিটাল, মানে যদু মধু কদু একটা জায়গার নাম, মানুষের নাম বললেই হবে। তো ইসাবেলার নাম এই শহরে একটু বাইরে এই ব্রিডিং সেন্টারটা স্টার্ট দিয়েছে, ডেডিকেটেড টু প্রোটেক্টিং দ্য আইল্যান্ডস টর্টয়েস পপুলেশন। এই আগের কথাটারই এটা ব্যাখ্যা। তো এইটা ডেডিকেট করা হয়েছিল, উৎসর্গ করা হয়েছিল টর্টয়েস বা কচ্ছপের সংখ্যাকে প্রোটেক্ট করার জন্য, কচ্ছপ যেন টিকে থাকে, দুনিয়া থেকে উধাও না হয়ে যায়। দ্য সেন্টার্স ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম, এই কেন্দ্রের এই যে পুনঃ উৎপাদন কর্মসূচি প্রুভ টু বি এক্সট্রিমলি সাকসেসফুল, অত্যন্ত
অত্যন্ত সাকসেসফুল হয়েছিল, সাকসেসফুল প্রমাণিত হয়েছিল, and it eventually had to deal with an overpopulation problem. মানে এত বেশি হয়েছে যে তখন এটা আবার ওভার পপুলেশন হয়ে গেল। এতক্ষণ সমস্যার অন্ত নাই, আবার এখন এসে করতেছে যে না, এটা অনেক বেশি হয়ে গিয়েছিল। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে মানুষই যখন হাত লাগায় তখন নানান ধরনের গ্যাস নামে। পজিটিভ করলে ভালো, বাট নেগেটিভ করলে আরো সমস্যা। যেমন অস্ট্রেলিয়াতে কয়েক বছর আগের কথা, অস্ট্রেলিয়ার উট গুলা তারা প্রচুর পানি খেয়ে ফেলে। এই জন্য বিশাল বড় একটা বনের বা আশেপাশের একটা জায়গার ওরা সিদ্ধান্ত নিল যে এত হাজার উটকে ওরা গুলি করে মারবে, এবং মেরেও ফেললো। তারপর পরই সেখানে আপনার একটা ফায়ার, বনে ফায়ার শুরু হয়ে গেল, আগুন ধরলো বিশাল বনে, আরো বেশি ক্ষতি হয়ে গেল। সো এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। মানুষ যখন এগুলাতে মানে নেগেটিভ কিছু করবে তখন পরিবেশের আরো বেশি ক্ষতি হবে। সো এই যে আপনার ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো দেখেন, এটাও মানুষের কার্বন ডাই অক্সাইড এগুলোর ব্যবহারের কারণে এগুলা হয়ে থাকে, নেগেটিভ বিষয়গুলো। তো এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি রিফাত, আমাদের আইএলটিএস স্কুল বিডির আইএলটিএস এর সিনিয়র ইন্সট্রাক্টর, যার আইএলটিএস স্কোর 8। তার কাছে আপনার টেক কেয়ার ডিপার্টমেন্টে অনেক তার সাথে কথা বলে বিভিন্ন হেল্প নিয়ে থাকেন। তো এখন আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি বাকি এই অনুবাদ করার জন্য। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এবার আমি প্যাসেজ ডি থেকে শুরু করি। এতক্ষণ ভাইয়া যেটা বলছিল যে কচ্ছপগুলো ফার্স্ট এক্সটিংক্ট হওয়ার একটা বিলুপ্ত হওয়ার মতো একটা অবস্থায় ছিল, এরপর মানুষ এনে সেটাকে আবার ম্যানুয়ালি সেটার ব্রিডিং প্রসেস চালু করে এবং এবার কচ্ছপগুলো বেশি হয়ে যায়। এখন দেখা যায় এখানে কি সমস্যা হচ্ছে। দ্য প্রবলেম ওয়াজ অলসো এ প্রেসিং ওয়ান। এই প্রেসিংটা হচ্ছে আসতেছে প্রেসার বা প্রেস করা থেকে। এই প্রবলেম আমরা যদি মানে প্রেসিং ওয়ানের বাংলা নাও বুঝি, আমরা ধরে নিতে পারি এই প্রবলেমটা প্রেস করতেছে। একটা প্রবলেম দাঁড়ায় আছে, একটা প্রবলেম হচ্ছে খোঁচা দিচ্ছে, তার মানে এটা খুব তাড়াতাড়ি আমাদের সলভ করা লাগবে। সো এই প্রবলেমটা আমাদের খুব কুইকলি সলভ করার মতো একটা প্রবলেম ছিল। এখন সমস্যাটা কি হচ্ছে, তার মানে হচ্ছে এই প্যাসেজে আমরা হচ্ছে এই প্রবলেমটা নিয়ে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো, এটা কেন প্রেসিং প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে ক্যাপটিভ ব্রেড টর্টোইসেস ক্যান্ট বি ইন্ট্রোডিউসড ইনটু দ্য ওয়াইল্ড। তাহলে একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন এই কচ্ছপগুলোকে ম্যানুয়ালি ব্রিড করছি, এটা এই বন জঙ্গলে বা ওয়াইল্ড সিচুয়েশনে ছেড়ে দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? আনটিল দে আর অ্যাটলিস্ট 5 ইয়ার্স ওল্ড। তাদের 5 বছর বয়স হওয়ার আগে তাদের ছেড়ে দেওয়া যাচ্ছে না। অ্যান্ড ওয়ে অ্যাটলিস্ট 4.5 কিলোগ্রামস, এবং তাদের ওজন 4.5 কেজি হওয়ার আগে এবং 5 বছর বয়স হওয়ার আগে এদের আসলে জঙ্গলে ছেড়ে দেওয়া যাচ্ছে না। কেন? সমস্যা কি? কারণ এই টাইমে তাদের যে সাইজ এবং ওজন হয়, এবং এই টাইমে তাদের যে কচ্ছপের যে শেল থাকে, উপরে একটা আবরণ থাকে, সেই আবরণটা শক্ত হয়, যার কারণে এর আগে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই যে আর সাফিসিয়েন্ট টু প্রোটেক্ট দেম ফ্রম প্রেডেটরস, মানে এই এই শেলটা শক্ত হওয়ার আগে তাদের যদি ওই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তাহলে হচ্ছে প্রেডেটররা তাদের মেরে ফেলবে, সহজ কথা বলতে গেলে। সো এই জন্য মানুষ ছাড়তে পারতেছে না। আবার সমস্যা হচ্ছে যে এর পরেও যদি ছাড়তে যায়, বাট ইফ পিপল ওয়েট টু লং আফটার দ্যাট পয়েন্ট, এর পরেও যদি মানুষ বেশি ওয়েট করে তাহলে কি হবে? দ্য টর্টয়েসেস ইভেন্চুয়ালি বিকাম টু লার্জ টু ট্রান্সপোর্ট। মানে এরা অনেক বড় হয়ে যাবে। অলরেডি আমরা দেখেছি যে প্রিভিয়াসলি প্যাসেজ একটা জায়গায় বলেছে এদের ওজন প্রায় 400 কেজির মতো হয়। তো আমরা যদি এদের বেশি দিনও রাখি, এদের ওজন এত বেশি হয়ে যাবে, এত বড় হয়ে যাবে যে এদের আসলে আমরা নিয়ে আবার ওই জঙ্গলে ছাড়তে পারবো না, ওরা যেখানে থাকে। আর এত বড় প্রাণী তো আসলে পালাও পসিবল না মানুষের পক্ষে। তাহলে তাদের সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে ফর ইয়ার্স রিপ্যাট্রিয়েশন। রিপ্যাট্রিয়েশন হচ্ছে কোনো একটা অঞ্চল থেকে যখন কোনো একটা প্রাণী বা কোনো একটা জায়গার, নর্মালি যুদ্ধের সময় এটা হয় যে একটা জনগণ যখন একটা জায়গা থেকে সরে আসে তাদের আবার সেই দেশে ফিরিয়ে দেয়া। যেমন রোহিঙ্গাদের আমরা মায়ানমারে ফিরিয়ে দিতে যাচ্ছি, এটা একটা রিপ্যাট্রিয়েশন প্রসেস। এফোর্টস ওয়ার ক্যারিড আউট ইন স্মল নাম্বারস। ছোট ছোট সংখ্যায় এই কচ্ছপগুলোকে তাদের যে নেটিভ এলাকা, তারা যেখানে অরিজিনালি থাকার কথা, সেখানে ছেড়ে দেওয়া আসা হতো। উইথ টর্টয়েসেস ক্যারিড ব্যাক of men over weeks of long treacherous hikes. আচ্ছা, কি করতো? with the tortoises carried on the backs of men, মানুষ হচ্ছে পিঠে করে নিয়ে যেত, backs of men। আর হচ্ছে এই যে জায়গা দিয়ে তাদের হাঁটা লাগতো এটা ছিল ট্রেচারাস হাইকিংস,
মানে খুবই কষ্টকর হাঁটার মতো এবং ন্যারো ট্রেডস, খুবই চিকন সরু রাস্তা দিয়ে মানুষের হেঁটে এই কচ্ছপগুলোকে দিয়ে ছাড়া লাগতো। এইটা মানুষের জন্য অনেক টাফ ছিল। সো এখানে কি হলো, বাট ইন নভেম্বর 2010 দ্য এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড গ্যালাপাগোস ন্যাশনাল পার্ক লিয়াইজন অফিসার, লিয়াইজন হচ্ছে আমরা যখন ওই দুইটা গ্রুপের মধ্যে যখন সম্পর্ক করা হয় তো এটাকে আমরা বলি লিয়াইজন। তো লিয়াইজন অফিসার, এটার যে অফিসার ছিল গডফ্রে মার্লিন, সে কি করলো, ভিজিটিং প্রাইভেট মোটর ইয়াচ ক্যাপ্টেন, আচ্ছা সে একটা ক্যাপ্টেন ছিল, আমরা ধরি যে আমরা আসলে ইয়াচ মানে কি জানি না, এই ইয়াচের ক্যাপ্টেন ছিল। এখন ক্যাপ্টেন কিসের থাকতে পারে, আইদার প্লেনের অথবা জাহাজের। ইয়াচ ক্যাপ্টেন অ্যান্ড হেলিকপ্টার পাইলট, এবং একটা হেলিকপ্টারের পাইলট ছিল। আচ্ছা তারা এখানে কি করলো, গ্যাদার্ড অ্যারাউন্ড এ টেবিল ইন আ স্মল ক্যাফে ইন পুয়ের্তো আরোয়া, এইটা একটা প্লেস, এই প্লেসে ওয়ার্ক আউট মোর অ্যাম্বিশিয়াস রিইন্ট্রোডাকশন, মানে এর চেয়েও বেটার একটা প্রসেস, এর চেয়েও অ্যাম্বিশিয়াস একটা বেটার, যেটা কি বলা যায়, এটাকে বলা যায় উচ্চাকাঙ্ক্ষী একটা, আবারও এই রিপ্যাট্রিয়েশনের জায়গায় এখানে বলা হচ্ছে রিইন্ট্রোডাকশন। তো রিইন্ট্রোডাকশন মানে কি, তারা ইনিশিয়ালি কিন্তু ওইখানেই ছিল, সো আমরা তাদের ইন্ট্রোডিউস করতেছি না, আমরা তাদের রিইন্ট্রোডিউস করতেছি। দ্য এইম ওয়াজ টু ইউজ আ হেলিকপ্টার, তাদের এইমটা ছিল কি, একটা হেলিকপ্টার ইউজ করবে টু মুভ 300 of the breeding centers tortoises to various location to close to সিয়েরা নায়াগ্রা। তাদের প্ল্যানটা ছিল হচ্ছে হেলিকপ্টার দিয়ে 300-র মতো কচ্ছপকে হচ্ছে এই সিয়েরা নায়াগ্রাতে ছেড়ে আসবে। তাহলে এখন প্ল্যানটা তাহলে কিভাবে এক্সিকিউট করবে তারা, সেটা এরপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে পরের প্যাসেজে এটা ডিসকাস করবে। ওকে, এখন যদি পরের প্যাসেজে আসি, দিস আনপ্রেসিডেন্টেড এফোর্ট, এই আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে আগে কখনো হয়নি এরকম। এই প্রেসিডেন্ট ওয়ার্ডটা আসে হচ্ছে এই যে ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট সবগুলোর কিন্তু এই সিডেন্ট জিনিসটা আসে, সো এটা একটা ঘটনা। প্রেসিডেন্ট মানে হচ্ছে আগে ঘটা, আর আনপ্রেসিডেন্ট মানে হচ্ছে আগে না ঘটা। সো দিস আনপ্রেসিডেন্টেড এফোর্ট ওয়াজ মেড পসিবল বাই দ্য ওনার্স অফ দ্য 67 মিটার ইয়াচ, যেটা বললাম ইয়াচ হচ্ছে একটা জাহাজের মতো জিনিস, while Cloud who provided the Galapagos National Park with free use of their helicopter. So এই ন্যাশনাল পার্কের যে কে ছিল, ন্যাশনাল পার্কের দায়িত্বে যে ছিল, সে তাদের হেলিকপ্টারও তাদের ফ্রি করে দিয়েছে, যে এই হেলিকপ্টার আপনারা ইউজ করতে পারবেন, এন্ড ইটস এক্সপিরিয়েন্স পাইলট, এবং পাইলটকেও দিয়ে দিয়েছে যে আপনারা পাইলটকেও নিয়ে যেতে পারবেন, as well as the logistical support of the yacht, the captain and its crew, মানে এবং ওই জাহাজের যে নাবিক সেও হচ্ছে জাহাজের সাপোর্টটা, এবং এর যে ক্যাপ্টেন ছিল এবং এর যে ক্রুরা ছিল তাদের সবার মানে সবাইকে ফ্রি করে দিয়েছে যে আপনারা এটা ইউজ করতে পারবেন। অরিজিনালি অ্যান এয়ার অ্যাম্বুলেন্স, দ্য ইয়াচ হেলিকপ্টার, আচ্ছা এই হেলিকপ্টার যেটা দ্য ইয়াচ হেলিকপ্টার, এই হেলিকপ্টারটা হচ্ছে ওই জাহাজে ল্যান্ড করতে পারে, মানে এই বড় বড় জাহাজ যেগুলো সেগুলোতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য ল্যান্ডিং প্যাড থাকে, আর এটা অ্যাকচুয়ালি ছিল এয়ার অ্যাম্বুলেন্স। এটা হচ্ছে এই হেলিকপ্টার দিয়ে ওই দুর্গম জায়গা থেকে হচ্ছে রোগী ওঠানামানো করানো হয়, সো এটা একটা স্পেশাল হেলিকপ্টার থাকে। যাই হোক, এটা ছিল অরিজিনালি একটা এয়ার অ্যাম্বুলেন্স, এটা দিয়ে হচ্ছে রোগী ওঠানামা করায়। দ্য ইয়াচ হেলিকপ্টার হ্যাজ এ রিয়ার ডাবল ডোর, সো এটার পিছে একটা ডাবল ডোর ছিল এবং ভিতরে এন্ড এ লার্জ ইন্টারনাল স্পেস, এবং ভিতরে অনেক জায়গা ছিল। তো পিছনে দুইটা দরজা ছিল এবং ভিতরে অনেক জায়গা ছিল। দ্যাটস ওয়েল সুইটেড ফর কার্গো, মানে বড় জিনিসপত্র মাল সামানা নেওয়ার জন্য এটা অনেক বেটার একটা মানে সলিউশন ছিল। সো আ কাস্টম ক্রেট, একটা ম্যানুয়ালি এই বাক্স বানানো হয়েছে, ওয়াজ ডিজাইনড টু হোল্ড আপ টু 33 টর্টয়েজেস, 33টা কচ্ছপ একটা বাক্সে ভরার মতো একটা বড় বাক্স বানানো হয়েছে। সো এই কাস্টম ক্রেট হচ্ছে নিজেরা আলাদা করে বানানো, যেটা নর্মালি বানানো হয় না, এই কাজের জন্য আলাদা করে বানানো ক্রেট, এবং এটার মধ্যে 33টার মতো কচ্ছপ ধরবে, এবং প্রায় 150 কিলোগ্রাম, যেটা আমরা আগে দেখলাম যে 4.5 কেজির মতো হয়, তো 33টা অ্যারাউন্ড 150 কেজির মতো হবে এই কচ্ছপগুলোর ওজন। দিস ওয়েট টুগেদার উইথ দ্যাট, এই দ্যাট কিন্তু এখানে এই ওয়েট, এই ওজন টুগেদার উইথ দ্যাট অফ দ্য ফিউয়েল, হেলিকপ্টারে তেল থাকে অনেক, সেই তেলের ওজন, পাইলট অ্যান্ড 4 ক্রিউ, সো ওই 150 কেজির কচ্ছপ, তেলের ওজন, পাইলট এবং 4 জন ক্রু ছিল তাদের ওজন, সবগুলা মিলে
হেলিকপ্টারে যে পরিমাণ লোড দেওয়া হয়েছে এটা প্রায় হেলিকপ্টারের ম্যাক্সিমাম পেলোডের সমান ছিল। অ্যাপ্রোচ দ্য হেলিকপ্টারস ম্যাক্সিমাম পেলোড, হেলিকপ্টার যতটুকু নিতে পারে প্রায় ওইটা রিচ করা হয়েছে। And there were times when it was clearly right on the edge of the helicopter's capabilities. এই যে on the edge of the helicopter's capabilities, এই on the edge of the মানে হচ্ছে একদম প্রান্তে, একদম কিনারায়, মানে হেলিকপ্টার যেটুকু নিতে পারে তার একদম কিনারায় এই লিমিটটা রিচ করে। এবং ডিউরিং আ পিরিয়ড অফ 3 days, 3 দিনের একটা সময়ের মধ্যে আ গ্রুপ অফ ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার্স হচ্ছে যারা স্বেচ্ছাসেবক, যারা নিজেরা কাজ করে, কোনো টাকা পয়সা নেয় না নরমালি, ফ্রম দ্য ব্রিডিং সেন্টার, ওই ব্রিডিং সেন্টার থেকে একটা ভলেন্টিয়ারের গ্রুপ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক। ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে সারাক্ষণ কাজ করা। সো ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক টু প্রিপেয়ার দ্য ইয়াং টর্টয়েসেস ফর ট্রান্সপোর্ট। এই ছোট ছোট যে কচ্ছপগুলো ছিল ওটাকে প্রিপেয়ার করেছে এই ট্রান্সপোর্ট করার জন্য, মানে এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় নামানোর জন্য। মিনওয়াইল, এই একই সময়ে পার্ক ওয়ার্ডেন্স ড্রপড অফ অ্যাহেড অফ টাইম। এই পার্কের যে ওয়ার্ডেন গুলো ছিল, এই ওয়ার্ডেন গুলো হচ্ছে নরমালি কাজ করে পার্কে, তারা আমাদের জেলে নরমালি ওয়ার্ডেন থাকে, তারা পাহারা দেয়। তো এই ওয়ার্ডেন গুলো বা ড্রপড অফ অ্যাহেড অফ টাইম, তারা হচ্ছে সময়ের আগেই ওখানে পৌঁছেছে ইন রিমোট লোকেশন, প্রান্তিক অঞ্চলে, অনেক দূরের যে এলাকাগুলো সেখানে পৌঁছেছে। কি করার জন্য? ক্লিয়ার ল্যান্ডিং সাইট। হেলিকপ্টারে যেহেতু আনা হচ্ছে ওই জায়গাগুলো পরিষ্কার করা লাগবে, না হলে হেলিকপ্টার ল্যান্ড করবে কোথায়? সো এই ল্যান্ডিং সাইটগুলো তারা ক্লিয়ার করেছে উইদিন দ্য থিক ব্রাশ, ক্যাকটাই অ্যান্ড লাভা রক্স। তো ওই জায়গাটা আমরা আগেই পরিচয় জেনেছি, জায়গাটা আসলে খুব থাকার যোগ্য না, যেমন আনহসপিটেবল এরিয়া বলা ছিল। তো এখানে কি কি ছিল? থিক ব্রাশ, এখানে হচ্ছে অনেক গুচ্ছ উদ্ভিদ, এগুলো ঝোপঝাড়, তারপরে হচ্ছে ক্যাকটাই, ওই যে কাঁটাযুক্ত ক্যাকটাস মরুভূমিতে থাকে, এগুলা ছিল, এবং লাভা রক্স, এবং ওই যে লাভা, ওই আগ্নেয়গিরির পরে ওই জমাট বাঁধা যে লাভাগুলো থাকে ওইটা দ্বারা যে পাথর তৈরি হয় সেগুলো ছিল। সো হেলিকপ্টার ল্যান্ড করার আগে ওইগুলোকে আবার ক্লিন করা লাগবে, সো এই ক্লিয়ার করার জন্য তারা হচ্ছে আগেই ল্যান্ড করেছে। তারপর কি হলো? আপন দেয়ার রিলিজ, এবার সবকিছু ঠিকঠাক, কচ্ছপগুলোকে ছাড়া হয়েছে। আপন দেয়ার রিলিজ মানে হচ্ছে রিলিজ করার পরে। তো জুভেনাইল টর্টয়েস, জুভেনাইল মানে হচ্ছে বাচ্চা, বাচ্চা কচ্ছপ কি করলো? কুইকলি স্প্রেড আউট ওভার দেয়ার অ্যানসেস্ট্রাল টেরিটরি, তারা হচ্ছে তাড়াতাড়ি ছড়িয়ে গিয়েছে তাদের যে একদম প্রাচীন পূর্বপুরুষের যে অঞ্চল, সেইখানে তারা তাড়াতাড়ি ছড়িয়ে গেল কচ্ছপদের ছেড়ে দেওয়ার সাথে সাথে। ইনভেস্টিগেটিং দেয়ার নিউ সারাউন্ডিংস অ্যান্ড ফিডিং অন দ্য ভেজিটেশন। তো তারা হচ্ছে নিজের নতুন যে পরিবেশ সেটা তারা ইনভেস্টিগেট করতে থাকলো বা গবেষণা করে দেখতেছে যে আশেপাশে কি আছে, বাচ্চা বাচ্চা কচ্ছপগুলা, এবং হচ্ছে আশেপাশে যে ছোট ছোট ঘাস পাতাগুলো ছিল, ঠিক ভেজিটেশনের কথা আমরা বলেছি, সেইগুলো এগুলোর উপরে এগুলো দিয়ে তারা খানাপিনা করতেছে। ইভেনচুয়ালি ওয়ান টাইনি টর্টয়েস, ইভেনচুয়ালি মানে একটা সময়ে, ওয়ান টাইনি টর্টয়েস একটা খুব ছোট কচ্ছপ, কেম অ্যাক্রস আ ফুললি গ্রোন জায়ান্ট, মানে ছোট একটা বাচ্চা কচ্ছপ একটা ফুললি গ্রোন, একদম বৃদ্ধ বয়সের বা পূর্ণবয়স্ক জায়ান্ট, একদম বিশাল দেহি, হু হ্যাড বিন লাম্বারিং অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, যে হচ্ছে ওই আইল্যান্ডে ঘোরাফেরা করছে ফর অ্যারাউন্ড 100 ইয়ার্স। এই বড় কচ্ছপটা প্রায় 100 বছর ধরে এই আইল্যান্ডে আছে। দ্য টু স্টুড সাইড বাই সাইড, তারা হচ্ছে পাশাপাশি দাঁড়ালো, এবং এটা থেকে কি বোঝা গেল? আ পাওয়ারফুল সিম্বল অফ দ্য রিজেনারেশন অফ অ্যান অ্যানসিয়েন্ট স্পিসিস, যে এই যে একটা ছোট একটা কচ্ছপ এবং একটা 100 বছরের বয়স্ক কচ্ছপ পাশাপাশি যখন দাঁড়ালো, এটা একটা সিম্বল, এটা একটা চিহ্ন বহন করলো কিসের? যে একটা খুবই বয়স্ক এবং একটা খুবই প্রাচীন একটা প্রাণীর দুইটা প্রজন্মের এই যে মিলনটা, সেটার একটা চিহ্ন বহন করলো। তো এইটাই ছিল হচ্ছে আমাদের এই টোটাল প্যাসেজটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রিফাত হোসেন ভাইয়া। আমরা এখানে শুধুমাত্র অনুবাদের জন্য এইভাবে সময় নিয়ে পড়বো ধৈর্য ধরে, আর সলিউশন তো আলাদা, সলিউশনের ভিডিও আমরা আগে পরে আমাদের বানাচ্ছি বা বানাবো, এটা শুধুমাত্র অনুবাদের জন্য ছিল। তো এইভাবে যদি আপনারা বুঝে বুঝে সময় নিয়ে অনুবাদটা দেখেন, আশা করি ভালো ব্যান্ড স্কোরের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রিফাত হোসেন ভাইয়া। দেখা হবে বিজয়ে, তার আগে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। এভাবে আমরা ক্যামব্রিজ 11 থেকে শুরু করেছি,
ক্যামব্রিজ 11 সবগুলো টেস্টের এরকম বাংলা অনুবাদ দেওয়া আছে আমাদের ইউটিউবের প্লেলিস্টে। এভাবে অন্যান্য গুলাও স্টেপ বাই স্টেপ পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।